আসছি বাঁধন, আপনি আমাকে বলুন যে এই যে মুভমেন্ট হলো, আপনাকে নিজে আমরা দেখেছি টেলিভিশনের পর্দায়, বিভিন্ন মোবাইলের পর্দায় দেখেছি, আপনি নিজে মানে একদম মুভমেন্টের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বা ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে আন্দোলন হিংসাত্মক হয়ে যাচ্ছে। শামশেদ সাহেব বললেন যে এরকম ঘটনা ঘটে, বড় পরিবর্তনের পর এরকম একটা ঘটে, কিন্তু দেখা যাচ্ছে যে জায়গায় প্রত্যাশিত নয়, কিন্তু ঘটে। সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে, এবং সীমান্তে সংখ্যালঘুদের ভিড় বাড়ছে, সাংস্কৃতিক কেন্দ্র ভাঙচুর হচ্ছে এবং উপাসনালয়গুলো ভাঙচুর হচ্ছে। এইটা কি প্রভাব পড়বে এবং কত দ্রুত এটাকে কন্ট্রোল করা যাবে বলে আপনি মনে করেন? এবং ছাত্ররা তো এটা করছে বলে মনে হয় না। প্রথমত এই আন্দোলনটা ছাত্ররাই আসলে করেছে এবং তারাই নেতৃত্ব দিয়েছে। আমি শুধুমাত্র ওদের নেতৃত্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছি। আমার মনে হয়েছে যে আমি যেই ভয় পেয়ে বা প্রতিবাদ না করে, অধিকার না চেয়ে থাকতে থাকতে একটা জায়গায় চলে গিয়েছিলাম যেখানে আমি আমার কথা বলার অধিকার হারিয়েছিলাম, সেই অধিকারটা ফিরে পেতে ছাত্ররা আমাদেরকে সাহায্য করেছে। এই পুরো কৃতিত্ব ছাত্রদের। এখানে আমরা শুধু হয়তো তাদের পাশে যেয়ে দাঁড়াতে পেরেছি, এখানে আমার বা অন্য কারো কোনো কৃতিত্ব আমি দিতে চাই না। এইটা পুরোটাই ছাত্র জনতার একেবারে এক নিজেদের কোর কৃতিত্ব। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে আমাদের প্রাক্তন যে প্রধানমন্ত্রী এবং তার যে সরকার, তারা এমন অরাজকতা, এমন নৈরাজ্য দেশে আসলে সৃষ্টি করে গেছেন, সেই তুলনায় আমি আপনাকে বলছি একজন বাংলাদেশী হিসেবে, সেই তুলনায় আমাদের ছাত্ররা, আমাদের জনতারা, আমরা অনেক চেষ্টা করছি এই 4 দিন নিজেদেরকে সংঘবদ্ধ রাখতে চেষ্টা করছি যে যার জায়গা থেকে পারি যাতে আমরা আমাদের মতো সিভিল একটা অ্যাকশন আমরা দেখাই। কিন্তু এটাও আমরা অস্বীকার করতে পারবো না যে বাংলাদেশে উগ্রপন্থী মানুষ নাই, বাংলাদেশে লুটেরা নাই, বাংলাদেশে এরকম মানুষ নাই যারা হিংসা বা বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করে। কাজে এদেরকে আমরা অস্বীকার করতে পারবো না। এরাও কিন্তু আমাদের দেশেরই অংশ এবং এরা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে এবং তারা জানে যে কোন কোন জায়গায় আঘাত করলে আসলে আমরা নড়ে চড়ে বসবো, আমাদের অস্তিত্ব নিয়ে টান দিবে। তারা এই এত মহান একটা বিপ্লবকে কলুষিত করার চেষ্টা করছে। কিন্তু আমি আপনাকে বলছি একজন বাংলাদেশী হিসেবে, এবং আমি মাঠে ছিলাম, আমি দাদা বাসায় বসে মোবাইল দেখে কিংবা টিভি নিউজ দেখে কিংবা কোনো নিউজ রিপোর্ট দেখে আমি বলছি না, আমি একেবারে মাঠে ছিলাম। আমি মানে 28 তারিখ থেকে শুরু করে 1 তারিখ থেকে তো একেবারে অন স্ক্রিন ছিলাম, কিন্তু 28 তারিখ থেকে আমি পুরোপুরি রাস্তায় ছিলাম। আমি দেখেছি মানুষ কিভাবে আসলে একজন আরেকজনের পাশে এসে দাঁড়াচ্ছে এবং এখনো কিভাবে চেষ্টা করে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো, আমি আজকে কালকে 2 দিন বাড়ি পারবেন না যে তারা রাস্তায় দাঁড়িয়ে আমাদের ট্রাফিক কন্ট্রোল করছে, তারা উপাসনালয় দাঁড়িয়েছে, সেই জায়গাগুলোকে তারা পরিষ্কার করছে, রিপেয়ার করছে, তারা কালার করছে, সেখানে সুন্দর করে সেই জায়গাগুলোকে আবার তার রিস্টোর করার চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে বাংলাদেশে সবাই একই চিন্তা করবে না। এবং যখনই কোন রকমের একটা ভালনারেবল সিচুয়েশন হয়, তখন যারা সুযোগ সন্ধানী আছে তারা কিন্তু তাদের সেই সুযোগটা কাজে লাগায়। সেখানে নেতৃত্বের ভূমিকা একটা বড় হয়ে যায় বাঁধন, যখন এই ধরনের সমস্যা বা জায়গা তৈরি হয়, নেতৃত্বের ভূমিকা বড় হয়ে যায়। এই যে আমরা কলকাতায় বসে, ভারতে বসে দেখছি যে রাহুল আনন্দ, বাংলাদেশের জনপ্রিয় গায়ক, জলের গানের রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, তাকে চলে যেতে হয়েছে, কোথাও একটা লুকিয়ে থাকতে হচ্ছে, সেটাও তো নিশ্চয়ই আপনাকে বেদনা দিচ্ছে। না, সেটা শুনেন দাদা, রাহুল দা কিন্তু আমাদের এখানে রাহুল দা কোনো ধর্মের কোন সিঙ্গার এই হিসেবে না, উনি কিন্তু একজন মানুষ হিসেবে বাংলাদেশের মানুষের কাছে ভীষণ প্রিয়। কারণ ওনার যে লাইফস্টাইল, উনি যেভাবে কথা বলেন, ওনার যে দর্শন, সেটা কিন্তু আমাদের সবার মনে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, মানে আমাদের শমশের ভাই এবং খুবই অন্যায় হয়েছে, সেটা খুবই ঘৃণিত কাজ, যেটা আমাদের বঙ্গবন্ধু রঙের নয়, সে কোনো কারো একার বাবা নন, তিনি আমাদের। এইটুকু আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা রেফারেন্সে, যে আজকে ওনার করা অপমান জাতির জনককে করেছে এবং সেটা খুবই লজ্জার, খুবই ঘৃণার। আর সময় যে এই সময়টায় এসে আমাদেরকে এই কালচার, এই বিদ্বেষের রাজনীতি থেকে বের হতে হবে। যে আমি সংখ্যালঘু আপনারা যাদেরকে বলছেন, আমি বলবো যে বাংলাদেশি যারা অন্য ধর্মাবলম্বী, এরকম মানুষের সাথেও কিন্তু অনেক অন্যায় হয়েছে, যেগুলো হয়তো আপনাদের পর্যন্ত পৌঁছাই নাই। কারণ অন্যায় তো তারা কনস্ট্যান্ট করে যাচ্ছে এবং তাদের রাজনীতিটি এটা ছিল যে কিভাবে বিদ্বেষ ছড়াবে, কিভাবে মানুষকে ভয়ের মধ্যে রাখবে, কিভাবে একটা জুজুর ভয় দেখাবে সারাক্ষণ।
কিছু একটা চলে আসলো, অনেকে আমি দেখলাম যে বলা শুরু করেছে এরকম স্বাধীনতাকে আমরা চেয়েছি, এরকম স্বাধীনতা আমরা চেয়েছি। আপনারা তো স্বাধীনতাই চান নাই, আপনারা আবার কেমন স্বাধীনতা চাইছেন বলছেন? আপনারা তো স্বাধীনতা চান নাই, চাইছে তো বাচ্চাগুলা, ছেলেগুলা। শামশের সাহেব, আপনার কাছে আসছি। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঠিক কতদিন, কবে আবার নির্বাচন হতে পারে বাংলাদেশে বলে মনে হয়? আমার সামনে কোনো ক্রিস্টাল বল নেই যে আমি দেখে বলতে পারবো যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন এবং কবে নির্বাচন হবে। এটা আমার মনে হয় না অচিরে হবে। অচিরে হলে এটা বিএনপি চাচ্ছে খুব তাড়াতাড়ি শীঘ্রই নির্বাচন করতে চাচ্ছে, তারা চাচ্ছে এটা এক্সপ্লয়েট করে যে আওয়ামী লীগ যখন একটু এখন যে কারণ যেহেতু আওয়ামী লীগ এখন একটু মানে ছত্রভঙ্গ হয়ে আছে, এই সুযোগ তারা নিতে চাচ্ছে। আমার মনে হয় না এটা নির্বাচন অচিরে হবে এবং নির্বাচন অচিরে হওয়া উচিত না, আমি ব্যক্তিগত মনে করি। আশা করি বাদল আমার সাথে একমত হবেন। অর্থাৎ বাদলের কথার সাথে মাত্র যোগ দিতে চাই। এই যে সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার, এটা কি এই প্রথম? আওয়ামী লীগের এই 10 বছরে হয় নাই, রামুতে হয় নাই, নরসিংদীতে হয় নাই, কুমিল্লায় হয় নাই, বিভিন্ন জায়গায় হয় নাই যে ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা গিয়ে হিন্দুদের এবং বৌদ্ধদের সম্পত্তিও আক্রমণ করেছে, আগুন দিয়েছে, অগ্নিসংযোগ করেছে এবং তাদের সম্পত্তি, ঘর বাড়ি সব তারা নিয়ে নিয়েছে। পাবনাতে একটা হিন্দু পরিবারের বাড়িকে গত 10 বছর বা 12 বছর আগে জোর করে যুবলীগ এটা নিয়ে সেটা যুবলীগের অফিস করেছে পাবনাতে। তো এটা তো এই ধরনের অন্যায় অত্যাচার তো যেটা, সেটার জন্য তো আমরা এই বাংলাদেশকে আমরা চাই নাই। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছি, গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি, বাক স্বাধীনতা থাকবে। বাংলাদেশের নাম হচ্ছে পিপুলস রিপাবলিক, অর্থাৎ পিপুল হলো এই রিপাবলিকের মালিক। এই রিপাবলিকের মালিক কোনো একটি পরিবার না, সেটা হাসিনার পরিবার হোক, সেটা খালেদা জিয়ার পরিবার হোক, কোন পরিবারের মালিকত্ব, এটা দেশের, জনগণের। আপনার যে পরিমাণ দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দুঃশাসন গত 10 বছর চলে আছে, আজকে একজন হিসাব দিচ্ছিল যে আমাদের ফরেন এক্সচেঞ্জের যে এখন কমে এসছে, এটা মূলত অনেকটা 48 বিলিয়ন ছিল, এখন 17-18 বিলিয়ন 19 বিলিয়নে নেমে আসছে। একটা কারণ হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে, অথবা রাশিয়ার উপর যে ইউক্রেন যুদ্ধ চাপিয়ে দিয়ে সেটার কারণে। কিন্তু কত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এরা কারা করেছে? একটা পুলিশের প্রধান, সাবেক পুলিশের প্রধান, সে শত কোটি টাকার মালিক কি করে হয়? এবং তার বিরুদ্ধে যখন এই খবরগুলো পত্রপত্রিকায় বেরোলো, তখন তার বিরুদ্ধে তদন্ত করা হবে কি হবে না সরকার চিন্তা করছে। এই সময়টা তাকে দেওয়া হলো সে যাতে সব তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে টাকা পয়সা সবকিছু নিয়ে সে বিদেশ পার দিল। এই যে ঢাকা বিমানবন্দর থেকে সে চলে গেল, এটা কি সরকার জানতো না যে একজন আইজি পুলিশ সে ইমিগ্রেশন মাস্টার পার হয়? যখন যাকেই জিজ্ঞেস করা হয় তখন আমরা তো জানতাম উনি কিভাবে গেছেন। এখন প্রফেসর ইউনুস বলেন, আমি বলেন, অন্যরা জানেন, বাদলও নিজে জানবেন যে আমরা যখন ইমিগ্রেশন পার হই তখন আমাদের পাসপোর্ট অর্ধপ্রত্য দেখা হয়। বেনাজির গেল, বাংলাদেশে ইমিগ্রেশন জানে না, বাংলাদেশের সরকার জানে না, বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না যে বেনাজির তার স্ত্রী, তার 2 কন্যাকে নিয়ে উনি কোটি কোটি হাজার হাজার টাকা বিদেশে পার করে এখন দুবাইতে আনন্দে ওখানে তার দিন কাটাচ্ছেন। যেখানে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেন যে আমার বাসার এক পিয়ন এখন 300 কোটি টাকার মালিক হয়ে গেছে, তাকে আমি বের করে দিয়েছি। তার নিজের বাসার পিয়ন 300 কোটি টাকার মালিক কি করে হয়? যখন পাবলিক সার্ভিস কমিশনের এক ড্রাইভার শুধু প্রশ্ন বিক্রি করে, কাদের কাছে প্রশ্নপত্র বিক্রি করেছে? ছাত্রলীগ যুবলীগের ছেলেদের কাছে প্রশ্নপত্র বিক্রি করেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। 2টো গাড়ির সে চালায় এবং 3টা ফ্ল্যাটের সে মালিক। মবিন সাহেব,